আমি এখন আপনার জন্য শেষ হয়ে গেল এটা ওকে। সুধী দর্শকবৃন্দ, সবাইকে আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিম ঈদ উল ফিতরের মোবারকবাদ জানাচ্ছি। আজকের লাইভ, নিয়মিত লাইভ আমার ফেস দ্য পিপল এর অতিথি হিসেবে যিনি আছেন তাকে কেউ বলে বন্দর নগরীর রাজাধিরাজ, কেউ বলে বাংলার রাজনীতির সুদর্শন পুরুষ, সর্বোপরি পরিপূর্ণ একজন আগাগোড়া রাজনীতিবিদ, বিএনপি নীতি নির্ধারণী প্যানেলের প্রভাবশালী সদস্য এবং সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। জনাব খসরু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এই ফেস দ্য পিপলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ টকশোটি একটু আগেই শুরু করেছি আমি, যাতে কোনো সমস্যা না হয় অন্য দিনের মতো, এবং আপনারা অবশ্যই আপনাদের টাইম লাইনে আপনারা শেয়ার করবেন, অন্যদেরকে সুযোগ করে দিবেন। আর আমি জাস্ট এটাকে আমি ইয়েতে পাঠাচ্ছি, আমার এখন আমি শেয়ার করছি। আপনাদেরকেও বলবো আপনারা মাস্ট শেয়ার করবেন, কারণ গুরুত্বপূর্ণ অনেক আলোচনা হবে আজকের এই লাইভে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের অনেক কিছু জানার আছে। তিনি একমাত্র প্রভাবশালী একজন সর্বোচ্চ নীতি নির্ধারণী প্যানেলের একজন প্রভাবশালী সদস্য। তার কাছে আমরা বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা, বাংলাদেশ কোন পথে, বিএনপি কোন পথে, এইসব বিষয়ে জানতে পারবো। পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে জনাব খসরু মাহমুদ, আপনার কাছে আমি প্রথমেই মহামারী সংকট নিয়ে কথা বলবো। মহামারী সংকট, রাজনীতি সংকট এবং গতকালকের সম্প্রতি যে আমপান সংকট যেটা হয়ে গেল, সব মিলিয়ে বাংলাদেশ তথা বাংলাদেশের তথা বিশ্বের সব মানুষই ভালো নেই আসলে। তবুও জানতে চাই আপনি কেমন ছিলেন, কেমন আছেন, কিভাবে কাটছে আপনার দিনকাল? জনাব আমির, প্রশ্নটা ক্লিয়ার হয়নি, একটু ভেঙে গেছে। জি, আমি বলছিলাম যে সংকট তো চলছে, রাজনীতিতে সংকট, মহামারীর সংকট, আবার নতুন করে ঘূর্ণিঝড় আমপান সংকট, সবকিছু মিলিয়ে পৃথিবীর মানুষও যেমন ভালো নেই, বাংলাদেশের মানুষও ভালো নেই। জি, আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। জি জি, আমি বলছিলাম যে মহামারীর সংকটে কেউই ভালো নেই আমরা, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ। আপনি কেমন ভাবে দিন কাটাচ্ছেন, কেমন আছেন? বিষয়টি যে এখানে কেউ ব্যক্তিগতভাবে ভালো থাকার কোনো সুযোগ নেই। এরকম একটি সংকট সৃষ্টি হচ্ছে শুধু বাংলাদেশ না, এটা বিশ্বময়। প্রতিটি মানুষকে সরাসরি অথবা ইনডিরেক্টলি হলেও মানুষের জীবনের উপর একটা চাপ সৃষ্টি করেছে। সুতরাং এখান থেকে কেউ আসলে সরে থাকার কোনো, এটা এমন একটা বিষয়, এখান থেকে কেউ দূরে থাকার কিংবা সরে থাকার কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আমার নিজের দিক থেকে বাংলাদেশের বহু মানুষের থেকে আমরা ভালো আছি। আমরা দুবেলা খেতে পাচ্ছি। আমাদের ভালো আছেন বলতে কি আপনি আমির খসরু মাহমুদ চৌধুরী ভালো আছেন? আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের মতো যারা আছে বাংলাদেশে, যারা এখনো দুবেলা খেতে পাচ্ছে, যাদের ঘুমানোর কোনো অসুবিধা নাই, যাদের স্বাস্থ্যগত সমস্যা এখনো সেই পর্যায়ে গিয়ে পৌঁছে নাই, কিন্তু সেটা তো সেই ভালো থাকা হতে পারে না। কারণ আমার আশেপাশে যা ঘটছে, আমার দেশে যা ঘটছে, সারা বিশ্বে যেটা ঘটছে, সেটা তো আমার মনকে দোলা দেয়। এবং এই ঘটনাগুলো এমন নয় যে এক দফা হয়ে চলে গেছে, আমরা সবাই এখন নতুন জীবন শুরু করেছি। এটা কিন্তু চলমান, অব্যাহতভাবে চলছে। এই ধরনের বিপদ যেটার যে কোনো সমাপ্তি হয়ে গেলে, সমাপ্তির পরে আপনি সেখান থেকে বেরিয়ে আসা একটা সুযোগ থাকে। কিন্তু এই বিপদটা দীর্ঘ সময় ধরে চলছে এবং কবে শেষ হবে সেটাও আমরা কেউ জানি না। আর বাংলাদেশের মতো দেশে, যেখানে সম্পদের সীমাবদ্ধতা আছে, যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সমস্যা আছে, যেখানে আস্থার সংকট আছে, যেখানে স্বচ্ছতার সংকট আছে,
সবকিছু মিলিয়ে ভালো থাকার খুব একটা সুযোগ নেই এখন। প্রতিটি দিন প্রতিটি ঘন্টা আমরা এখন মনে হচ্ছে এর পরের ঘন্টায় কি হবে, আগামী দিন কি হবে, তারপর দিন কি হবে, এরকম একটা মন মানসিকতার মধ্যে পুরো জাতি, আমি নয় শুধু, পুরো জাতি যাচ্ছে। এবং বিশেষ করে বাংলাদেশের মানুষ তো অবশ্যই প্রতিনিয়ত এই একটা মনস্তাত্ত্বিক একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে আছে। যে আপনি বলছেন আপনি ভালো আছেন, আপনি আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি ভালো আছেন কারণ আপনার কাছে অর্থ আছে, বিত্ত আছে, সবকিছু আছে, আপনি একজন প্রভাবশালী মানুষ। কিন্তু আপনার আশপাশে তথা বাংলাদেশের কথা, মানুষের, সাধারণ মানুষের কথা যদি বলি, এবং আমি যদি আরো স্পেসিফিকলি বলি, আপনার নিজের দলের অনেক কর্মীরা, নেতারা ভালো নেই। তাদের জন্য আপনাদের কি করেছেন আপনারা এ পর্যন্ত, বা কি করার পরিকল্পনা আছে? এই আমার দলের কর্মী, প্রথমে আমাকে বলতে হয়, করোনার শুরু হওয়ার আগে থেকে আমার দলের নেতা কর্মীরা একটা বিপদগ্রস্ত জীবনযাপন করছে বাংলাদেশে। একদিকে রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন, জুলুম, অন্যদিকে হচ্ছে আর্থিকভাবে যে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। সাধারণ কর্মীরা চাকরি বাকরি করতে পারছে না, ব্যবসা বাণিজ্য করতে পারছে না, পালিয়ে থাকতে হচ্ছে অথবা জেলে অবস্থান করছে। আর যারা তার উপরে আবার মিথ্যা মামলার শিকার, প্রতিনিয়ত কোর্ট কাছারিতে তাদের উপস্থিত থাকতে হচ্ছে। আর একটা ভয়ভীতির পরিবেশের মধ্যে থেকে তারা অনেকে বাড়িঘরেও থাকতে পারছে না। সুতরাং এটা তো হচ্ছে করোনা আসার আগের যে একটা দেশের পরিবেশ। তারপরে যখন করোনা আসলো, তারপরে তো আরো সংকট বেড়ে গেছে, কারণ হচ্ছে তখন নিজের জীবন নিয়ে নিজের একটা বড় ধরনের সংখ্যা কাজ করছে। তার উপরে তাদের আর্থিক অবস্থার আগে থেকে যে খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছিল, সেটা আরো সংকট, আরো তীব্রতর হচ্ছে। সেটা একেবারে বিএনপির সর্বস্তরের নেতা কর্মী, আমাদের নিবেদিত প্রাণ যারা আছে, সকলে কেউ বেশি কেউ কম। যেটা করোনার আগে তারা একটা অবস্থানে ছিল, খারাপ অবস্থানে, করোনার পরে সেটা আরো কঠিন অবস্থার মধ্যে তারা এখন আছে। এবং এটা আমাদের এখন প্রধান কাজ হচ্ছে আসলে আমাদের নেতা কর্মীরা এর মধ্যে তারা কি অবস্থায় আছে। এবং এর মধ্যে আমাদের অনেক নেতা কর্মী কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে, করোনার আক্রান্ত হয়েছে, এখনো অনেকে হসপিটালে আছে, বাড়িঘরে আছে, অনেকে আমাদের ছেড়েও চলে গেছে। তারপরে অর্থনৈতিক যে বিপর্যয়, যে তাদের দৈনন্দিন জীবনে তাদের যে চলার সংকট, এটা আরো বড় বিপর্যয়। এবং তার সাথে সবচেয়ে যোগ হয়েছে আমাদের মতো একটা গরিব দেশে যারা দিনে এনে দিনে খায়, শ্রমিক শ্রেণী, তাদের কোনো কাজকর্ম নাই, হঠাৎ করে তারা সব বেকার হয়ে গেছে। এই লোকগুলো কিন্তু সবচেয়ে আমার কাছে, আমার মনে সবচেয়ে বড় দাগ কেটেছে এই লোকগুলো। আপনি জানেন কিনা, আমি যাচ্ছি ওই আলোচনায়, আপনি জানেন কিনা যে আপনি বাংলাদেশের সব মানুষের চিন্তা এখন এই মুহূর্তে করার চেয়ে আমার কাছে মনে হয় আপনার নিজের ঘরের যে অবস্থা সেটাই আসলে বিবেচনার মধ্যে আনা উচিত। যেমন আমার কাছে গতকালকেই একজন আপনার কর্মী খুব বেদনা বিধুর একটি মেসেজ দিয়েছে, যে মেসেজটি যাতে আমি আপনার কাছে পাঠিয়ে দেই। এবং আপনার কাছে মানে হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী প্যানেলের কাছে দেওয়া। আপনারা বিবেচনায় নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যাপার, বাট আমি আপনার কাছে পড়ে শোনাচ্ছি যে তিনি তার নাম না বলার শর্তে বলেছেন, ভাইয়া আসলে আমি আপনার প্রোগ্রামগুলো দেখি, সেই বিবেচনায় কিছু বলতে চেয়েছি, জানি না বলার ঠিক হয় কিনা, অনেক লজ্জা আর সংকোচতা নিয়ে বলছি, আশা করি কিছু মনে করবেন না। 2003-এ লঞ্চ অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়। তিনি বিএনপির একজন সাধারণ কর্মী ছিল। আমরা 3 ভাই বোন, তারপর থেকে 3 ভাই বোন আমরা। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আমাদের আর কেউ খোঁজ নেয়নি দল থেকে। 2010-এ এলাকার কিছু উশৃঙ্খল মানুষের জন্য উশৃঙ্খল মানুষের কারণে আমার বোনকে নিয়ে আমি ঢাকায় চলে আসি। তখন রাতে আমাদের বাসায় কিছু দুষ্কৃতিকারী তাণ্ডব করে, এটা আমার ছোট বোন
এতে আমার ছোট বোন আঘাতপ্রাপ্ত হয়, তার একটি হাতের আঙ্গুল কেটে ফেলে, তখন এটা নিয়ে নিউজ হয় টিভিতে। তারপর থেকে ঢাকায় চলে আসি, অনেক চড়াই উতরাই করে স্টাডি শেষ করে আরেকটা ছোট জব করি, ফ্যামিলি নিয়ে ঢাকায় আছি, লকডাউনে এলাকায় যাওয়া হয়নি, এখানে বাসা ভাড়া সবকিছু মিলিয়ে অনেক ধরনের বিশাল চিঠি লিখেছে, যাতে আপনার কাছে বলি। এই ধরনের অনেকেই লিখেছে, শুধুমাত্র তিনি নয়, এই ধরনের অনেকেই জানতে চেয়েছেন যে আসলে যে দলটি করে তাদের আজ এই অবস্থা, তাদের জন্য বিশেষ কোনো ধরনের স্কিম আপনারা রেখেছেন কিনা, তাদেরকে সরাসরি সহযোগিতা করার জন্য। আপনারা তো আপনারা সরকারে নেই, সুতরাং বাংলাদেশের সব মানুষের দায়িত্বভার আপনারা নিতে পারেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাদের দরুন, আপনাদের দলের কারণে যারা নির্যাতিত হয়ে আজকে বিভিন্ন জায়গায় ঘুরছে, যাদের আর্থিক সমস্যা, যাদের থাকার সমস্যা, তাদের জন্য কোনো স্কিম আপনারা রেখেছেন কিনা, কোনো চিন্তা ভাবনা প্ল্যান রেখেছেন কিনা? যে কথাটা আমি বলছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে এরকম পরিবেশ কোন সময় সৃষ্টি হয়। আপনি সরকারের বিরুদ্ধাচরণ করলে, বিরোধী দল করলে যে মানুষকে এইভাবে নিঃস্ব হয়ে যেতে হবে, মানুষকে মিথ্যা মামলার শিকার হতে হবে, মানুষকে গুম হতে হবে, খুন হতে হবে, এই ধরনের পরিবেশ বাংলাদেশে কোন সময় হয়নি। রাজনৈতিক পরিবেশ, এই পরিবেশে এই আমাদের যে নিবেদিত প্রাণ যে কর্মী যে চিঠি দিয়েছে, তার পরিবার বিএনপির জন্য নিঃস্ব হয়ে যাচ্ছে, এরকম হাজার 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 প্রমাণ আমাদের হাতে আছে। এবং সত্যি কথা বলতে কি, আমরা তখন সরকারি নাই, আমরা বিরোধী দলের থেকে বিএনপির, সে তো কর্মী পর্যায়ে তার পরিবার তার যে সংকটের মধ্যে আছে, এটা কিন্তু বিএনপির একেবারে নিম্ন পর্যায়ে থেকে আমাদের নেতা কর্মী থেকে শুরু করে মধ্যম সারির নেতা থেকে একেবারে উপরের পর্যায়ে যদি আপনি ধরেন, সবাই কিন্তু আক্রান্ত আজকে, কেউ বেশি আক্রান্ত, কেউ কম আক্রান্ত। এখানে এই ধরনের রাজনীতির প্রতিফলন যে এভাবে ঘটতে পারে, যে আপনি রাজনৈতিকভাবে বিপর্যস্ত, আপনি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, আপনি মানসিকভাবে বিপর্যস্ত, আপনার জীবনের নিরাপত্তাহীনতা, আপনার সংসারের নিরাপত্তাহীনতা, এই সংকট বাংলাদেশের রাজনীতিতে কোনো সময় এই পর্যায়ে আসে। ওর চিঠিতে যেটা বলেছে সেটা একেবারে সত্যি কথা। এবং দল হিসাবে আমি যদি বলি আমরা সকলের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি, এটা সঠিক কথা হবে না। কারণ বিএনপি সেই রিসোর্স, সেই আর্থিক অবস্থান দল হিসাবে থাকলে সেটা বিএনপি পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করত। কিন্তু যতটুকু আছে, আমি মনে করি প্রতিটি এলাকায় নেতৃবৃন্দ চেষ্টা করে যাচ্ছে। আমি বলি আবার কোনো জায়গায় হয়তো একটু ভালোভাবে এগুলোর সমস্যার সমাধান হচ্ছে। যারা জেলে যাচ্ছে তাদের পরিবারকে দেখতে হচ্ছে, যাদেরকে গুম করে নিয়ে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে তাদের পরিবার আছে, যারা বৎসরের পর বৎসর জেল খাচ্ছে অথবা পালিয়ে বেড়াচ্ছে মিথ্যা মামলার শিকার হয়ে, তাদের পরিবার আছে। এটার কোনো শেষ নেই, এটা কোনো শেষ নাই। আপনি এক দল জেলে যাচ্ছে, সে জেল থেকে বের হওয়ার পর আরেক দল জেলে যাচ্ছে, একেবারে এই ধরনের অবস্থা। এটা তো আপনাদের সময় ছিল, আপনারা তো সেভাবে, আপনারা যখন ক্ষমতায় ছিলেন আপনারাও কিন্তু কম করেননি জনাব খসরু। আপনারাও কিন্তু অনেক নেতাদের, আওয়ামী লীগ তখন যখন ছিল, নেতাদেরকে অনেক পিটিয়েছেন, রাস্তায় রক্তক্ষরণ করেছেন, তারা কিন্তু রাস্তা থেকে সরে যায়নি। কিন্তু আপনারা তো রাস্তাতেই নামছেন না। আমি যদি আপনাদের বর্তমান পরিস্থিতি বলি, না, এখানে প্রেক্ষাপটটা আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, যে রাজপথের আন্দোলন, আমাদের সময় রাজপথে আন্দোলন করাটা, আমরা এটাকে বেআইনি বলি নাই। রাজপথে আন্দোলন করতে গেলে আপনাকে সেটা রাষ্ট্রীয় যে কাঠামো তার সাথে সংঘর্ষ হবে। এটা কিন্তু এটা রাজনৈতিক কর্মকাণ্ডের একটি অংশ, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কিন্তু আপনি যে আপনার প্রতিপক্ষ কিন্তু কোন রাজনীতি, আপনারা তো সেই চ্যালেঞ্জের জন্য আপনারা নিজেদেরকে যাচাই করার জন্য তো নামছেন না। মানে আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু নির্যাতিত হচ্ছেন, রাজপথ থেকে কেন নির্যাতিত হচ্ছেন না, সেটাই হলো। এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনার প্রতিপক্ষ যদি রাজনৈতিক দল হয়ে থাকে,
সে রাজনৈতিক দল প্রতিপক্ষ হিসেবে, আপনি রাজনৈতিক দল হিসেবে তার সাথে আপনার তার সাথে আপনি বোঝাপড়া করা, তার সাথে আপনার রাজনৈতিক ভাবে মোকাবেলা করা, সেটা এক ধরনের সমস্যা। এবং রাজনৈতিক ভাবে নির্বাচিত একটি সরকার রাজনৈতিক ভাবে তার যখন ব্যবহার করে সে কাজ করবে, সেটাকে আপনি মোকাবেলা করা একটা বিষয়। কিন্তু যেখানে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ একটি রাজনৈতিক সরকার নয়, একটি নির্বাচিত সরকার নয়, রাজনৈতিক প্রতিপক্ষ যখন রাষ্ট্রীয় সন্ত্রাস, তখন কিন্তু এই পরিবেশে কিন্তু রাষ্ট্রের সাধারণ নাগরিকগণ, সাধারণ রাজনৈতিক কর্মীগণ পৃথিবীতে জঘন্যতম রাজনৈতিক কাঠামো বা এর চেয়ে জঘন্যতম সরকার, স্বৈরাচারী সরকার, আরো কঠিন ভয়াবহ সরকারি আমরা প্রশাসন দেখছি বা দেখেছি বিভিন্ন দেশে। সেগুলো কিন্তু কোনো না কোনো ভাবে সাধারণ মানুষের উদ্দীপনা, সাধারণ মানুষের বিক্ষোভ আন্দোলনে কিন্তু এক সময় সেগুলোকে সাধারণ মানুষ সমাধান করতে পেরেছে। আপনাদের সমাধানের কল্পে কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না, বিশেষ করে রাজনীতি তো রাজপথেই হবে। আপনারা বহুভাবে নির্যাতিত হচ্ছেন, ঘরে বসে নির্যাতিত হচ্ছেন, অফিস থেকে নির্যাতিত হচ্ছেন, বাট আপনারা রাস্তায় নামছেন না। আমি এই মুহূর্তে আপনার কাছে এটার পাশাপাশি আরেকটা আপনার ঘরের ব্যাপারে জানতে চাই, যেটা অনেকে জিজ্ঞাসা করেছে আপনাকে বলার জন্য, যে আমপানে বা প্রাকৃতিক দুর্যোগে সবসময় চট্টগ্রাম সবার আগে থাকে। এবার হয়তো আমপানে তেমন ক্ষতিগ্রস্ত হননি আপনারা, কিন্তু আপনারা যারা বাঘা মন্ত্রী এমপিরা ছিলেন, চট্টগ্রামের এই পানি নিষ্কাশন থেকে শুরু করে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার মতো ওইরকম কাঠামো তৈরি করতে পারেননি কেন? এখনো সেই কাঠামো রয়েছে, এটা কন্টিনিউয়েশন এখনো রয়ে গেছে। আওয়ামী লীগের আমলটা যদি ছেড়ে দিয়ে আপনাদের আমলের কথা বলি, আপনারা কেন করতে পারেননি? চট্টগ্রাম এইভাবেই থাকবে। এই কথাটা পুরোপুরি সত্য নয়। এই কারণে আমি বলছি, আজকে এক সময় এই ধরনের যে তুফানটা, আমপান যে তুফানটা এসছে এবং যে টাইডাল বোর্ড হতে যে পানি উঠে যে ডুবে যেত চট্টগ্রাম, এটা কিন্তু সেই কারণে আজকে চট্টগ্রামে সেই পতেঙ্গা থেকে শুরু করে ফৌজদারহাট পর্যন্ত যে বেড়িবাঁধটা আপনি দেখতে পাচ্ছেন, যেটার কারণে কিন্তু তারপর থেকে চট্টগ্রাম শহরে কিংবা চট্টগ্রামের মূল মেইনল্যান্ডে কিন্তু আর পানি ঢুকে নেই। এটা কিন্তু এই বেড়িবাঁধটা আমরা করেছি। এবং আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন এটা আমার সরকারের সময় আমরা উদ্যোগ নিয়ে সেই বিশাল বেড়িবাঁধ, প্রায় 20-30 কিলোমিটার, একেবারে পতেঙ্গা থেকে বেশি হবে, 40 কিলোমিটারের উপরে, এই বেড়িবাঁধটা আমরা কিন্তু নির্মাণ করাতে এই পুরো পতেঙ্গা এয়ারপোর্ট থেকে শুরু করে, ইপিজেড থেকে শুরু করে, ফৌজদারহাট ইন্ডাস্ট্রিয়াল এস্টেট থেকে শুরু করে পুরো এলাকা কিন্তু আজকে এটা প্রোটেক্টেড, যেহেতু আমরা কিন্তু সেই বাঁধটি সেদিন করেছিলাম। তো সুতরাং এবং পানি নিষ্কাশনের ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। আমি বলছেন এটা পুরোপুরি ভাবে শেষ হয়েছে। এটা তো সরকার পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়, আমরা আমাদের কাজ করেছি, পরবর্তী সরকার সেটা ফলো আপ করে নাই। সেটা তো আর এগুলো কিন্তু দীর্ঘ সময় যে কাজগুলো, সেগুলো পরবর্তী সরকার যদি সঠিকভাবে কাজ না করে তখন সেটা অনেক সময় দীর্ঘমেয়াদী হয়ে যায়। কিন্তু স্বল্প মেয়াদী এই সরকার থাকাকালীন যে কাজগুলো করার প্রয়োজন, সেই কাজগুলো কিন্তু আমরা পোর্ট প্রোটেকশনের জন্য, জনগণের প্রোটেকশনের জন্য, ইপিজেড শিল্পাঞ্চল প্রোটেকশনের জন্য সেই কাজগুলো বেড়িবাঁধের মাধ্যমে আমরা কিন্তু সম্পন্ন করেছি। আর আপনার যে প্রশ্নটা হচ্ছে, সে রাস্তায় নেমে আন্দোলন, সেই যদি বিএনপি সেই আন্দোলন না করত, আজকে বিএনপির শত শত নেতা কর্মী তো গুম হতো। তাদেরকে কিন্তু যারাই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তারাই গুম হচ্ছে। যারা আপনি যেখানে আপনি বলছেন রাস্তায় নামবে একটু দূরের কথা, একটি পোস্টিং করছে যে আপনার যে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টিং করার পরে সেই 24 ঘন্টা পার হতে না হতে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একটা সাধারণ একটা পোস্টিং এর জন্য। ডিজিটাল সিকিউরিটিজ আইন যেটা করেছে, এই ডিজিটাল সিকিউরিটিজ আইনের অধীনে আপনি সরকার বিরোধী কোনো মন্তব্য, আপনার মনের কথা পর্যন্ত আপনি বলতে পারবেন না, আপনাকে সাথে সাথে তুলে নিয়ে যাচ্ছে। সুতরাং এই যে ডিজিটাল বিরোধী আইন, এটার জন্য আপনার সাংবাদিকরা বলেছে, এখানে কূটনীতিকরা বলেছে, আর বিরোধী দল হিসাবে আমরা সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম। তো যেখানে আপনি একটা পোস্টিং করে আপনার মনের কথাটা পর্যন্ত, এর মধ্যে 50-60 জন, এই করোনার মধ্যে 50-60 জন বাংলাদেশের নাগরিককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র তার মনের কথাগুলো বলার জন্য
শুধুমাত্র সরকারের সমালোচনা করার জন্য। তা আপনি বলছেন রাস্তায় নামা তো দূরের কথা, একটি পোস্টিং দিয়ে একটি মানুষের নিরাপত্তা রক্ষা করা এখন কঠিন হয়ে পড়েছে। এই আমি যেটা আগেও বলেছি, আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবেন, কিন্তু আপনার রাজনৈতিক প্রতিপক্ষ যদি রাষ্ট্রীয় সন্ত্রাসে পরিণত হয়, আপনার রাজনৈতিক প্রতিপক্ষ যদি একটি অনির্বাচিত সরকার হয়, আপনার রাজনৈতিক প্রতিপক্ষ যখন মানুষের কাছে জবাবদিহি হতে হয় না। এই যে ত্রাণের কথাই বলেন আপনি যেখানে এই করোনার মধ্যে ত্রাণের কি অবস্থা আপনি দেখেন, চালের এই যে চাল চুরির যে একটা হিড়িক পড়েছে, এই যে টাকার ক্যাশ ট্রান্সফার হচ্ছে, এখানে যে টাকা চুরির যে একটা হিড়িক পড়েছে, এই সামান্য যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নাই, প্রত্যেকটি মানুষ বাংলাদেশে তার জীবন বাঁচানোর যে সংগ্রামে নেমেছে, সেখানে আপনি এই কাজগুলো চলছে, কিন্তু আপনি প্রতিবাদ করতে পারছেন। কিন্তু সরকার ভালোভাবেই সবকিছুকে মোকাবেলা করতে পারছে। প্রাকৃতিক দুর্যোগকেও, যেমন আজকে তথ্যমন্ত্রী উদ্ধৃতি দিয়ে যদি আমি বলি, উনি বলেছেন যে আমপান মোকাবেলা একমাত্র সম্ভব হয়েছে এবং আমপানে সীমিত আকারে ক্ষতি হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কারণে, এবং উনি একইভাবে দাবি করেছিলেন যে করোনাকেও মোকাবেলা করেছে প্রধানমন্ত্রী নিজে একাই মোকাবেলা করেছেন। এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি? না, সেটার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই কারণ হচ্ছে এটার বাংলাদেশে করোনার মোকাবেলা কিভাবে করা হয়েছে শুরু থেকে এখন পর্যন্ত কিভাবে করা হচ্ছে, এগুলোর উপর বাংলাদেশের জনগণের পরিষ্কার ধারণা আছে। আমি এগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ এই যে করোনা মোকাবেলার কি অবস্থা বাংলাদেশে, এটার স্বচ্ছতা নিয়ে, এটা যে তারা যে কথাগুলো বলছে, এই কথাগুলোর উপর জনগণের আস্থা কতটুকু আছে তারা নিজেরাই জানে। এখন আপনি কথা বলতে পারেন, কথা বলতে তো কোনো অসুবিধা নেই, স্টেটমেন্ট করতে তো কোনো অসুবিধা নেই। বাণিজ্য মন্ত্রী ছিলেন, আপনি যাদের উদ্দেশ্যে কথাগুলো বলছেন তাদের কাছে কথাগুলো কিভাবে যাচ্ছে, তারা কতটুকু গ্রহণ করছে, তাদের কোনো আস্থা আছে নাকি এই কথাগুলোর উপরে? আস্থা নাই বলেই তো তাদেরকে গ্রেফতার করতে হচ্ছে। আস্থা থাকলে তো আপনি যদি এটার সম্বন্ধে একটা প্রতিবাদ করেন কিংবা সমালোচনা করেন, তাহলে তো আপনি তাকে গ্রেফতার করে নিয়ে যেতেন না। আপনার সেই কনফিডেন্স নাই বলেই তো আপনি একটা সামান্য প্রতিবাদের জন্য একটা লোককে আপনি তুলে নিয়ে যাচ্ছেন। আস্থা নাই বলিতে হচ্ছে। তো যেখানে আস্থা নাই, যেখানে স্বচ্ছতা নাই, সেখানে তাদের কথা বলতে অসুবিধা কি আছে? এবং সেটা মনে যা আসে সেই কথা বলতে পারে। এবং মন্ত্রীরা কি বলেছে, সরকারের লোকজন কি বলেছে, এগুলো নিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের জনগণের যে প্রতিক্রিয়া হয়েছে, এর জবাব তো তারা দিয়েছে। এর জবাব তো আমার দেওয়ার প্রয়োজন নেই। জি, আপনারা বিরোধী দল মানে হলো ছায়া সরকার, আপনাদের বিশাল দায়িত্ব রয়েছে। বিরোধী দল বলতে তো আপনারা অফিসিয়ালি বিরোধী দল নন, যদিও বলি যে অফিসিয়াল বিরোধী দল যারা, তাদেরকে আমরা আসলে দেখতে পাচ্ছি না, বা তাদের ভূমিকা কি সাধারণ মানুষ আমরা আদৌ জানি না। আপাত দৃষ্টিতে আমরা আপনাদেরকেই ভাবি আর কি, সাধারণ মানুষ, যে বিরোধী দল হিসেবে বিএনপি আছে। আপনাদের ছায়া সরকার হিসেবে অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে যদি বলি যে এই বিশাল প্রাকৃতিক দুর্যোগের পর বাংলাদেশে কিন্তু ব্যাপক আকারে অর্থনৈতিক মন্দার সম্মুখীন হবে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি কেমন, বা আপনাদের কোনো প্রস্তাবনা আপনারা দাঁড় করাচ্ছেন কিনা, আপনাদের পক্ষ থেকে কোনো ভূমিকা রাখবেন কিনা সরকারের সাথে কাজ করার জন্য? আপনি বাণিজ্য মন্ত্রী ছিলেন, আপনি এই ব্যাপারটা খুব ভালো। বাংলাদেশে আমি যদি আপনার প্রশ্নটা সঠিকভাবে বুঝে থাকি, যে করোনার পর থেকে এখন পর্যন্ত বিএনপির ভূমিকা প্রধান বিরোধী দল হিসাবে, বিরোধী দল তো মানুষের মনে, সরকারও মানুষের মনে। আমি যদি ক্ষমতা দখল করে সরকার নিজেকে মনে করি, কিন্তু মানুষের মনে তো সেই জিনিসটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। আর আমি যদি নিজেকে বিরোধী দল বলি, জনগণ যদি আমাকে বিরোধী দল হিসেবে গ্রহণ না করে, সেটাও মানুষের জনগণের মানুষের মনে যেটা আছে সেটাই আমাকে মেনে নিতে হবে। সুতরাং আমরা এই প্রেক্ষাপটে এই করোনার সমস্যা শুরু হওয়ার সাথে সাথে যদি কোনো একটি দল প্রথম রেসপন্স করে থাকে, এটা হচ্ছে বিএনপি। একেবারে শুরুতে আমরা কিন্তু প্রথমেই এই সচিত্র লিফলেট ছাপিয়ে আমরা বাংলাদেশের মানুষের কাছে এই লিফলেটগুলো বিলি করেছি, সতর্কতা অবলম্বন করার জন্য বলেছি। এবং করোনার যে ভয়াবহতা, আমরাই প্রথম কিন্তু এই লিফলেটের মাধ্যমে সচিত্র
লিফলেটের মাধ্যমে। কিন্তু কিভাবে আপনাদের তো রাস্তায় দেখা যায়নি, তথ্যমন্ত্রী বলেছে আপনাদেরকে কোথাও দেখা যায় না। এবং না, আমি বলছি সেটা না, ওনার তো মন্ত্রী কি বলছে আমি সেটার উত্তর দিতে পারবো না, সেটা ওনার ব্যাপার। কিন্তু আমার বিষয়ে আমরা বলতে চাই যে আমরা যেটা করেছি, তখনও তাদের সরকারের এই সম্বন্ধে কোনো ধরনের এই কতটুকু সজাগ ছিল তারা নিজেরাই বলতে পারবে। আমরাই প্রথম বিরোধী দল হিসেবে এই লিফলেট গুলো দিয়ে জনগণকে সতর্ক করেছি এবং সচিত্র কিভাবে তারা প্রোটেকশন দেবে, কিভাবে তারা মাস্ক পরবে, কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং করবে, এটা প্রথম আমাদের পক্ষ থেকে হয়েছে। দ্বিতীয়ত আমরা প্রথমে মাস্ক বিলি শুরু করেছি বিএনপির পক্ষ থেকে লিফলেট দেওয়ার পরে। তারপরে যে সতর্কতার বিষয়ে বারবার আমরা বলছি, অথচ তখন আমরা দেখতে পাচ্ছি তারা কি করছে, তারা নির্বাচন করছে। এইরকম একটি সংকটের ভিতরে তারা নির্বাচন করে যাচ্ছে, আপনি চিন্তা করেন। এরকম একটি সংকটের ভিতরে তারা বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছে, সেটা আমরা সবাই জানি। এইরকম একটি সংকটের ভিতরে তারা কোনো পদক্ষেপ পর্যন্ত নিতে পারে না, কি লকডাউন করবে না ছুটি দেবে, এটা নিয়ে তাদের সময় চলে গেছে। শেষ পর্যন্ত তারা লকডাউন দিতেই পারলো না, ছুটি ডিক্লেয়ার করলো। ছুটি ডিক্লেয়ার করা মানে তো হলিডে। ছুটি বলতে আপনি কি বুঝান? ছুটি মানে ইটস এ হলিডে। তাহলে বাংলাদেশের মানুষ এটাকে ছুটির মতো নিয়েছে। হাজার হাজার মানুষ বাড়িতে ছুটেছে, গ্রামে গঞ্জে হাজার হাজার মানুষ গেছে, কক্সবাজার সি বিচে মানুষ বেড়াতে গেছে, হাজার হাজার মানুষ সি বিচের মধ্যে। কারণ আপনি তো ছুটি দিয়েছেন, আপনি তো লকডাউন ঘোষণা করেন, এই ছুটিতে গিয়েছেন। তারপরে কয়দিন পরে আপনি গার্মেন্ট ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে গেল, আবার 2 দিন পরে শুনলাম গার্মেন্ট ফ্যাক্টরি খুলবে, আবার এই সব লোকগুলো শহরে ছুটে এসেছে। এই যে সোশ্যাল ডিস্টেন্স তো দূরের কথা, যে জনসমাগম হয়েছে, আসা যাওয়া এবং সমবেত হয়ে যে গার্মেন্ট ফ্যাক্টরি গুলোতে, এর মধ্যে তো অলরেডি আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এর মধ্যে যে নির্বাচন করেছে, এই যে নির্বাচনে মেশিন, যে ইভিএম মেশিনে যে একজনের পর একজন বৃদ্ধাঙ্গুল যে টিপ দিতে আরম্ভ করেছে একই মেশিনের উপরে, এর মধ্যে তারা নির্বাচন পর্যন্ত করেছে। আমরা বলেছি নির্বাচন আপনারা করবেন না, বন্ধ করেছে। শেষে চট্টগ্রাম মহানগরী সহ অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা বলেছি। তারপরেও আপনারা এত সম্ভাবনা, আপনারা আগেও কিন্তু জানতেন যে সরকার, আপনারা আগেও জানতেন এই সরকার এমন ধরনের কিছু করতে পারে, আপনারা সরকারের প্রতি সম্পূর্ণভাবে অনাস্থা জানিয়েছেন। তারপর আপনারা কেন এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন? এর পেছনে কোনো ধরনের বিশেষ উদ্দেশ্য ছিল কিনা, এবং সেই উদ্দেশ্য যদি পজিটিভলি থেকে থাকে যে আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য অংশগ্রহণ করেছিলেন, তাহলে আপনাদের ভূমিকাটা শেষ পর্যন্ত সেরকম ভাবে ছিল না কেন? আপনারা কিন্তু নড়বড়ে ছিলেন, আপনারা দুর্বল অবস্থাতে ছিলেন আসলে। না না না, আপনি একটা জিনিস, নির্বাচন মানে কারোর সাথে মারামারি করার যুদ্ধ নয়। যারা নির্বাচনকে যুদ্ধ মনে করে তারা তাদের গণতান্ত্রিক মন মানসিকতা নেই। নির্বাচন হচ্ছে আপনি একটি শান্তিপূর্ণভাবে জনগণের ভোটাধিকারের পরিপ্রেক্ষিতে তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করবে, একটি শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন হবে, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হবে। এটা হচ্ছে নির্বাচন, এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা সেই প্রক্রিয়ায় গিয়েছি, আমরা তো কোনো যুদ্ধক্ষেত্রে এখানে নামিনি। সুতরাং আমাদের আস্থা হচ্ছে জনগণের উপরে। এখানে হচ্ছে ব্যবধানটা আপনাকে বুঝতে হবে পরিষ্কারভাবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, এই দলটি বাংলাদেশে একদলীয় শাসন বাতিল করে, বাকশাল বাতিল করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে। এই দলটি বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে এনেছে, এবং এই যে 4টি পত্রিকা রেখে সব যখন বাতিল করে দেওয়া হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা এই দলটি ফিরিয়ে এনেছে। এই দলটি বাংলাদেশে যে জুডিশিয়ারির যে আপনি বলুন, একজন অতিথি আপনাকে প্রশ্ন করবে, বাংলাদেশে প্রথম যে আপনার জুডিশিয়ারির যে ইন্ডিপেন্ডেন্সটা ফিরিয়ে এনেছে, এবং বাংলাদেশের যে ব্যক্তি খাতে যে রাষ্ট্রীয় চালিত অর্থনীতি থেকে ব্যক্তি খাতে জনগণের কাছে অর্থনীতি পৌঁছে দিচ্ছে। সুতরাং আমরা তো, আমাদের এই দলটি যেটা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে, গণতন্ত্র যদি আমাদেরকে রক্ষা করতে হয় আমাদের জনগণের কাছে বারবার যেতে হবে, জনগণের ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করতে হবে। বিএনপি যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে আমরা জনগণের অপশনটা কেড়ে নিচ্ছি। কিন্তু আমরা বারবার আপনারা গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্র করছেন, সে ঠিক আছে, ডেফিনেটলি আপনারা আপনাদের জায়গায় সঠিক আছেন। আপনি একটি কথা বলেছেন একটু আগে, প্রথম দিকেই বলেছেন যে যখন আপনার প্রতিপক্ষ
অন্য ধরনের হবে, তখন তার সাথে মোকাবেলা করাটা কঠিন হয়ে যাবে। আমারও একই প্রশ্ন, যখন প্রতিপক্ষ যখন দেখবেন আপনি অন্যরকম পথে চলছেন, সুতরাং আপনারা তো আর আপনাদের মতো পথে চললে কখনোই আপনি প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবেন না। রাজনীতিতে তো আসলে প্রতিপক্ষকে ঘায়েল করাই হলো রাজনীতির মূল উদ্দেশ্য। তা আপনারাও কেন ওই পথে হেঁটে তাদেরকে মোকাবেলা করছেন না? এতদিন এইভাবেও বা আপনারা গণতান্ত্রিক উপায় যেটা বলছেন এভাবেও বা কতদিন আপনি এভাবে যাবেন? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, কিন্তু আমরা তো সেই পথে যেতে পারবো না। আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছি। আমরা বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রবর্তন করেছি। আমরা তো গণতান্ত্রিক পথের চলার পথে, আমরা তো অন্য পথে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। তারা আমাদের নির্ভরশীলতা হচ্ছে জনগণের উপর, আর তাদের নির্ভরশীলতা হচ্ছে অন্য শক্তির উপর। নির্ভর করে, আমি শেষ করি, ওরা যেই শক্তির উপরে নির্ভর করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যাচ্ছে, সেই পথে তো আমরা যেতে পারবো না। আমার নির্ভরশীলতা বাংলাদেশের জনগণের উপর, গণতন্ত্রের নির্ভরশীলতা জনগণের উপরে। আমাকে সেই পথেই থাকতে হবে। তারা যতবার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যাবে, নির্বাচন চুরি করবে, জোর করে ক্ষমতায় যাবে, তার অর্থ এই নয় যে আমরা সেই পথে যাব। আমাকে জনগণের, আমরা গণতান্ত্রিক দল, আমরা জনগণের উপর আস্থা রেখে সেই পথে আমাকে থাকতে হবে। বিজয় আজকে না হলে কালকে আসতে বাধ্য, কারণ জনগণকে বাইরে চলবেন সেই প্রশ্ন রেখে আমি এই মুহূর্তে এই পর্যায়ে একজন দর্শক আছেন, আমি দর্শক আপনাকে আপনার নাম এবং কোথা থেকে আপনি জয়েন করেছেন, যুক্ত হয়েছেন, আপনার বিস্তারিত বলে প্রশ্নটি করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনছি আপনাকে। আমি প্রথমে অনেক অনেক ধন্যবাদ দিব দ্য পিপলের প্রধান সমন্বয়ক সাইফুর সাগর ভাইকে। তারপর ধন্যবাদ দিয়ে আমি স্থায়ী কমিটির সদস্য বিএনপির আমির খসরু মাহমুদ, সাবেক মন্ত্রী। আমি আমেরিকা টেক্সাস হিউস্টন থেকে বলছি। হিউস্টন, জি। আপনি ভালো আছেন? ভালো 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 নাই, ভালো তো কেউ নেই। আমরা কেউ ভালো কেউ নাই, আমরা কেউ ভালো নাই। আমরা ভালো থাকার জন্য সবাই দোয়া করছি, সবাই যাতে ভালো থাকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি বিএনপি পরিবারের একটা বড় ফ্যান, জাস্ট একটা সমর্থক। আমি এত বড় সমর্থক যে আমি আমার নিজের গাড়ির নাম্বার প্লেট আমি ইউজ করি আছে ভি ফর বিএনপি, যেটা আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের গাড়িতে ভি ফর বিএনপি, যেটা অনলি ওয়ান ফর ইউনাইটেড স্টেট, আমার গাড়িতে ইউজ করি। এত বড় ফ্যান। আমার প্রশ্ন হচ্ছে স্যার আপনার কাছে, যে তৃণমূল বিএনপি আগের থেকে অনেক দুর্বল, যেটা আমার মনে হয়। তৃণমূল বিএনপিটাই দুর্বল হওয়ার কারণটা বিভিন্ন এলাকায় কমিটি, যেমন আমার নিজের এলাকা আছে নড়াইল 1-এ, আমার এলাকায় কমিটিটা আপনার যেভাবে হয়, যেমন আপনার পকেট কমিটি যেটা বলে, এভাবেই কমিটি করে আপনার তাদের ওই নেতৃত্বে আনা হয়। এনে আপনার পার্সোনাল ফার্মে কাজ করে, তার যে নেতা আছে ওখানে, আমি নাম বলতে চাই না, পার্সোনাল ফার্মে কাজ করে, তাদের আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি বানানো হয়, যার কথা কেউ মানুষের সামনে দুইটা কথা বলতে পারে না, যার কথায় দুইটা লোক আসে না। আপনার প্রশ্নটা একটু স্পেসিফিক। আমার কথা হচ্ছে যে তৃণমূল বিএনপি এটা শক্তিশালী, এটা স্ট্রং করার জন্য বিএনপির কেন্দ্রের কোন আপনার এ ধরনের কোন ইয়ে আছে কিনা, এই ধরনের কোন প্ল্যান আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা? জি জি। আচ্ছা, আপনার প্রশ্নের দুইটা উত্তর আছে। একটা হচ্ছে তৃণমূল শক্তিশালী কিনা, আর দ্বিতীয় হচ্ছে কমিটিটা যেভাবে হচ্ছে সেটা। আমি প্রথমে আমি সাংগঠনিক প্রক্রিয়ার বাইরে একটা উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে বিএনপি কত শক্তিশালী সেটা আমরা এই করোনা সমস্যার সময় আমরা বুঝতে পেরেছি। আমি নিজে অবাক হয়ে গেছি যে বিএনপি করে আজকে আমি গর্বিত বোধ করছি এই কারণে, এই যে করোনা সমস্যার সময় আমরা সরকারে নাই, আমরা আজকে বহুদিন ক্ষমতার বাইরে, আমাদের নেতা কর্মীরা আর্থিকভাবে সামাজিকভাবে নিঃস্ব হয়ে গেছে। তারা
তারা জেল জুলুম গুম খুন হত্যার শিকার হয়ে এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু এই করোনার সময় বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো গ্রাম নাই যেখানে বিএনপি কর্মীরা গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে যে যা পেরেছে মানুষের বাড়িতে কিন্তু তারা খাওয়া দাওয়া পৌঁছে দিয়েছে, রিলিফ পৌঁছে দিয়েছে। এবং আমাদের স্ট্যাটিস্টিক্সে আজকে 1,30,00,000 মানুষের কাছে আমরা কিন্তু রিলিফ পৌঁছে দিয়েছি। আমরা কিন্তু ক্ষমতাই নেই, আমরা রিলিফ পৌঁছাচ্ছি বাড়িতে বাড়িতে। আর যারা সরকারে আছে তারা কি করছে সবাই আপনারা জানেন, আমি সেদিকে যাব না। এটা হচ্ছে বিএনপির শক্তি। কত শক্তিশালী একটা দল হলে এই নিপীড়ন নির্যাতন গুম খুন হত্যা শিকার হওয়ার পরেও আজকে 1,30,00,000 মানুষের কাছে বিএনপি খাওয়া দাওয়া পৌঁছে দিয়েছে। বিএনপির ড্যাব যে ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন, জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে চিকিৎসার ব্যাপারে যেভাবে সহযোগিতা করা হচ্ছে, পিপিই পৌঁছে দেওয়া হচ্ছে প্রত্যেকটি হাসপাতালে গিয়ে, যে স্যানিটেশনের যে কাজ চলছে সমস্ত দেশে, এটা একটা বিরোধী দল যে এরকম শক্তিশালী অবস্থান নিয়ে এরকম একটা কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ায়, আমি নিজে গর্বিত বোধ করছি আজকে বিএনপি করে। এটা হচ্ছে আমাদের তৃণমূলের শক্তির কথা আমি বলেছি। আপনি সাংগঠনিক যে কথাটা বলেছেন এটা একেবারে অসত্য নয়। অনেক জায়গায় আমরা দেখেছি কমিটি করতে গিয়ে কিন্তু সাংগঠনিক অনেকগুলো সমস্যা সৃষ্টি হয়েছে। এই জন্য বিএনপির শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারণের পর্যায়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে কোনো এলাকায় কাউন্সিল ছাড়া আগামী দিনে কোনো কমিটি হবে না। কাউন্সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে একেবারে তৃণমূল থেকে শেষ পর্যন্ত একেবারে উপর পর্যন্ত তার মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে। এটার সিদ্ধান্ত, এটা প্রক্রিয়াটা অলরেডি কিছু কিছু ডিস্ট্রিক্টে হয়ে গেছে কাজ, এবং এটা আপনাদের যা ডিস্ট্রিক্টে ওই কাজটা হবে। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন যে দ্বিধা আপনার মনে কাজ করছে, সেটা আমাদের মনেও কাজ করছে। এটার সমাধান করতে একেবারে আমরা যেহেতু গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিচালনায় বিশ্বাস করি বিধায় আমাদেরকে একেবারে তৃণমূল থেকে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে দলকে শক্তিশালী করতে হবে, মানুষের কাছে দিতে হবে। সেই কাজটা আমরা শুরু করব। জনাব জাহির, আপনি আপনার প্রশ্ন উত্তর আপনি নিশ্চয়ই পেয়েছেন, এবং আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আরো অন্যান্য প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, আমাদের আলোচনার মধ্যে নিশ্চয়ই থাকবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। দেখতে থাকুন জনাব জাহির ইসলাম। জি জি জনাব, ভালো থাকবেন। জি, আমির মাহমুদ খসরু, আপনি যেটা বললেন কথা, যে কমিটি নিয়ে বিভিন্ন এলাকাতে যে এরকম ধরনের অনেক কিছুই ঘটছে, কিন্তু আপনি যেমন, আপনাকে সবাই সারা বাংলাদেশের কর্মী, নেতা কর্মীরা, সারা বাংলাদেশের মানুষ আপনাকে স্বচ্ছ এবং সজ্জন একজন রাজনীতিবিদ হিসেবে জানে। তারপরেও কিন্তু আপনার বিভাগীয় এলাকাতে, আপনার বিভাগেও কিন্তু কিছু কিছু রটনা আমরা শুনতে পাই, যে কমিটি বাণিজ্য বা কমিটির মধ্যেও আপনার যারা কাছের মানুষ তারা অনেক প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে কমিটিকে ঘোষণা দিয়ে বিভিন্ন ধরনের সুবিধা গ্রহণ করছে। এই ধরনের অভিযোগও পাওয়া যাচ্ছে, সরাসরি আপনি না, আপনার কাছের লোকজনের। এইসব ব্যাপারে আপনাদের কেন্দ্রীয়ভাবে আপনাদের এই ভূমিকাটা কেমন ভাবে রাখছেন? এই যেটাই জহির আলম করলেন একইভাবে আপনি যে কথাটা বলছেন, এইগুলো আমাদের মনে, এই বিষয়গুলো কিন্তু আমরা এগুলো নিয়ে দলের, বাংলাদেশের তো ধরেন রাজনীতিটা কলুষিত হয়েছে, এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এইখান থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে এই বারবার আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথাগুলো বলি, গণতান্ত্রিক প্রক্রিয়ার যেখানে অ্যাবসেন্স থাকবে সেখানে সমস্যা সৃষ্টি হবে। আপনার জবাব, আপনি যদি সঠিকভাবে নির্বাচিত না হন, আপনি কোনোদিনও জবাবদিহি হবেন না। আপনি কোনোদিনও আপনাদের রাজনীতিতে আপনারা গণতন্ত্রের কতটুকু পালন করছেন? না, এই কারণে আমি বলছি, আপনি যদি নির্বাচিত না হন, সেটা একেবারে সরকার থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত, এই জন্য আপনার দায়বদ্ধতাও থাকবে না, জবাবদিহিতাও থাকবে না। এবং যে কারণে বাংলাদেশের রাজনীতি বিভিন্নভাবে কলুষিত হয়েছে। এই কারণে আমাদের অনেক প্রশ্ন উঠেছিল। না, আপনার প্রশ্নটা উত্তরটা দিতে গেলে তো আমাকে এই জিনিসটা হচ্ছে, এই কারণেই কিন্তু আমরা এই কাউন্সিলের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তুলে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউন্সিল ব্যতীত কোনো কমিটি করা যাবে না, এবং নির্বাচনে যারাই আসুক সেটা তো মানে as long as তারা নির্বাচিত, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
এই যে আপনি বলছেন বিভিন্ন কমিটিতে দুর্নীতি হচ্ছে, এটা একেবারে ফেলে দেওয়ার মতো কোনো কথা না। দুর্নীতি হতেই পারে। আমরা যেখানে সত্যতা থাকবে না, আমরা যে বাংলাদেশে আজকে সরকার মানুষের কাছে দায়িত্ববোধ, তারা জনগণ তাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে কেন? কারণ তারা নির্বাচিত সরকার, আবার তাদেরও জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। তারাও কিন্তু জনগণের কাছে জবাবদিহি হওয়ার প্রয়োজনীয়তা নেই, কারণ তাকে জনগণের কাছে আপনি গণতন্ত্র কিন্তু আমার কথা হলো আপনাদের নিজস্ব দলের মধ্যেও কিন্তু গণতন্ত্রের সমন্বয়হীনতা। আমি তো বলেছি এটা আমাদের এই কারণেই, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল। বাংলাদেশে বিএনপি গণতন্ত্র শেষ নির্বাচনে কিন্তু আপনারা যে নমিনেশন বিতরণ করেছেন সেখানেও কিন্তু বহুভাবে লক্ষ্য করা গেছে যে আপনারা অযোগ্যদেরকেও আর্থিক ভাবে সহায়তা নিয়ে বা আর্থিক সুবিধা নিয়ে, এটা অনেকের কথা যে আপনারা অনেককেই যারা যোগ্য নন তাদেরকেও আপনারা নমিনেশন দিয়েছেন। আপনি একজন নীতি নির্ধারণী কমিটির অন্যতম এবং সবচেয়ে প্রভাবশালী একজন সদস্য হিসেবে আপনার কাছে কিন্তু এই ধরনের রিপোর্ট থাকার কথা, কিন্তু আপনাদের ভূমিকা কিন্তু তেমন ভাবে দেখা যায়নি পরবর্তীকালেও। এখন যে নিষ্ক্রিয়তা দলের মধ্যে, সেটা কি আপনি ওই ব্যাপারগুলোকে অনেকটা দায়ী করেন কিনা, বা এই থেকে নিষ্কৃতি বা এ থেকে উত্তরণের কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন? দেখুন, নীতি নির্ধারণী পর্যায়ে যেখান থেকে নমিনেশন দেওয়া হয়েছে সেখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। এগুলো কোনো একজন ব্যক্তি না, এগুলো কনসেনসাসের মধ্যে আলোচনার মধ্যে হয়েছে। ভুল ত্রুটি হতে পারে। আমি যদি বলি যে 300 সিটের মধ্যে 300 সিটে আমরা 100% কারেক্ট নমিনেশন হয়েছে, সেটা কোনো রাজনৈতিক দল কোনো কালে কোনো সময় হয়ও নয়, হবেও না ভবিষ্যতে। সেখানে কিছু সমস্যা থাকতেই পারে, কিন্তু যে দুর্নীতির কোনো সুযোগ নীতি নির্ধারণী পর্যায়ে নাই। এখন নীতি নির্ধারণী পর্যায়ে না থাকলে যেটা হয়, যারা নমিনেশন থেকে বঞ্চিত হয় কিংবা যারা নমিনেশন হয় না, তারা কিন্তু আবার অনেকগুলো কথা বাজারে বলতে থাকে এবং বিভিন্নভাবে এগুলো প্রচার করতে থাকে। স্বাভাবিকভাবে সে যখন নমিনেশন তার হয় না, সে তখন বিভিন্ন কথা তুলতে থাকে। আপনারাও যে ভুল করেছেন সেটা কিন্তু সেটা আর কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এটা কোনো সময় দাবি করব না যে আমাদের যে যতগুলো নমিনেশন দেওয়া হয়েছে সেগুলো আমরা যতই বিবেচনা করি কোনোদিনও 100% রাজনীতিতে সেটা সঠিকভাবে দেওয়া সম্ভব হয় না। তবে দুর্নীতির কোনো সুযোগ ছিল না। এখন আমি তো আগেই বলেছি, যেখানে যারাই বঞ্চিত হয় তাদের তো কিছু কমপ্লেইন থাকবে, তারা কিছু কথা বলবে, তারা সেটা দলের নেতৃত্বে বলেন, নমিনেশনের কথা বলেন, তবে এগুলোকে উড়িয়ে দেওয়ার মতো না। আমি কিন্তু এটাও বলছি, এটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো কথা না, আমাদের চিন্তায় আনা দরকার। কেন এই কথাগুলো বলা হচ্ছে, এগুলোকে আমাদের মাথায় নিয়ে কাজ করা উচিত। এগুলো যে উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় কিনা, আপনার কাজ করা উচিত, তো আপনিই কাজ করবেন, কারণ হলো আপনি সর্বোচ্চ পর্যায়ে আছেন, আপনি এবং আপনারা যে 6-7 আছেন, আপনাদের এটা করতে হবে। আপনারা এই ব্যবস্থা নিচ্ছেন কিনা, বা আপনাদের কিন্তু অবস্থানগুলি অপরিষ্কার, কখনো কখনো আপনারা আন্দোলনের ব্যাপারেও নিষ্ক্রিয় থাকছেন, কারণ আপনাদের কাছ থেকে আন্দোলনের ডাক আশা করে সাধারণ কর্মীরা, নেতারা, তারা বারবার আশাহত হচ্ছে আপনাদের কাছে সঠিক নির্দেশনা। আমি তো এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে যে আন্দোলন হয়েছে 2014 নির্বাচনের সময়, সমস্ত বাংলাদেশ প্রায় বন্ধ হয়ে গেছিল। স্বাধীনতা যুদ্ধের পরে অনেকে বলে এরকম আন্দোলন আর কোনো সময় হয়নি। কিন্তু আপনি যখন কার বিরুদ্ধে আন্দোলন করছেন, আপনার প্রতিপক্ষ যদি রাজনৈতিক দল হয়ে থাকে, তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকে, তারা যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায়, তখন এক ধরনের সমস্যা। আপনার প্রতিপক্ষ যখন রাষ্ট্রীয় সন্ত্রাসী পরিণত হয়, আপনার প্রতিপক্ষ যখন জনগণের তোয়াক্কা করে না, জনগণের ভোটের অধিকারের তোয়াক্কা করে না, তার গণতান্ত্রিক আমি মাঝখানে আমি বলছি আপনার কথাটা, আপনি এটা আগেও বলেছেন, কিন্তু এই ধরনের অসঙ্গতিপূর্ণ সরকার বলুন, অপশক্তি বলুন, আপনার ভাষায়, বা যে কোনো শক্তি বলুন, এদেরকে প্রতিহত করা, এদেরকে উচ্ছেদ করার দায়িত্ব কিন্তু বিরোধী দল হিসেবে আপনাদের, এবং আপনাদের সাথে জনগণ যেহেতু আছে, তাদেরকে একাট্টা করে কিন্তু আপনার রাস্তায় নামতে হবে। এই কারণে তো আপনারা বিরোধী দল, এই কারণে তো আপনারা, মানুষ আপনাদেরকে ভালোবাসে, মানুষ আপনাদের সাথে আছে, আপনাদের ভূমিকাটা থাকতে হবে, আপনারা তো আহ্বান করতে হবে। সেই আহ্বানটুকু আপনাদের কাছ থেকে মানুষ পাচ্ছে না, সেটাই হলো মূল বিষয়। আমি আপনাকে এই পর্যায়ে আমি আপনাকে কয়েকজন যারা কমেন্ট করেছেন,
কমেন্ট করেছে, তাদের কয়েকজন কমেন্ট আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছে প্রশ্ন, লাখ লাখ বিএনপি নেতা গণতন্ত্র উদ্ধারে অতরে জীবন দিতেও প্রস্তুত, তবুও কেন আপনারা সফল হতে পারছেন না? এটা প্রশ্ন করেছেন এম মনির আবদিন। এরপরে প্রশ্ন করেছেন ফয়সাল আহমেদ অ্যাপোলো, আপনাকে শুভেচ্ছা দিয়েছেন, অভিনন্দন দিয়েছেন, এবং আরেকজন লিখেছেন আবরার হত্যার কথা, এসব ব্যাপারে আপনাদের অবস্থান জানতে চেয়েছেন। এরপরে নবী হুসাইন, তিনি একজন বিএনপি নেতা, তিনি কানাডা থেকে লিখেছেন সরকার যাই করুক আমরা সবাই কিভাবে সরকারকে পরাস্ত করব এবং সেই জন্য কি ধরনের কি করণীয় আপনারা করছেন, আপনারা ভূমিকা রাখছেন। একই প্রশ্ন আসলে মানুষের মনেও কিন্তু আমি যে প্রশ্নগুলো করে এসেছি একই প্রশ্ন মানুষের মনে আসলে দোলাচল খাচ্ছে। তো আপনাদের আসলে অবস্থান পরিষ্কার নয়। শুনুন, এই যে বিএনপির শত শত নেতাকর্মী যাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী, প্রায় 25 থেকে 30 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এগুলো তো এমনি হচ্ছে না, এগুলো তো কিন্তু তারা তো আন্দোলন সংগ্রামে নেমেছে বলে এই লোকগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অনেককে জীবন দিতে হয়েছে, অনেকে জেল খাটছে, এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে। এটা আমাকেও জেলে যেতে হয়েছে। ফর এক্সাম্পল, আমাকেও তো জেল খাটতে হয়েছে। আসলে কেন হচ্ছে? সবাই প্রতিবাদ না করলে তো এতগুলো লোকের বিরুদ্ধে যে মামলা হচ্ছে, কারণ সরকার তাদেরকে জেল, জুলুম, গুম, খুন, হত্যা, মিথ্যা মামলার মাধ্যমে তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে। সুতরাং প্রতিরোধ হয়েছে বলে তো এতগুলো মামলা হচ্ছে। এবং এখনো এই যে 50-60 জন এর মধ্যে যে তারা প্রতিবাদ করছে, ডিজিটাল আইনে যাদেরকে গ্রেফতার, তারা তো প্রতিবাদ করছে বলে তো এটা তো একটা আন্দোলনের অংশ। এবং সুতরাং এটা অব্যাহত আছে বলে আপনাদের আহ্বান, আপনাদের যে শক্তিশালী আহ্বান, আপনারা ফেইলুর হতেন। ফেইলুর is a part of the demonstration. It could be happen. ফেইলুর এবং উইন কোনো না কোনো কিছু হয়ে যেত, বাট আপনাদের তো খেলতে আসতে হবে, মাঠে তো নামতে হবে। সরকার বারবার আপনাদের এই অপারগতার কথা ঠাট্টা মশকরা করছে, সেই ব্যাপারগুলি মানুষের। এরশাদের মতো একজন স্বৈরাচার, একজন সামরিক বাহিনীর লোক ক্ষমতা দখল করে, তার মতো লোকও কিন্তু 9 বছর ক্ষমতায় ছিল। সমস্ত জাতি যখন তার বিরুদ্ধে আন্দোলন করেছে, সেও কিন্তু 9 বছর ক্ষমতায় জোর করে থাকতে পেরেছে। সুতরাং আমাদের এখানে বিষয়টা হচ্ছে যে সরকার পতন, এটা কবে, এগুলো কেউ দিনক্ষণ বলে আন্দোলন সংগ্রাম, সরকার পতনের কথা কেউ দিনক্ষণ বলে হয় না। এগুলো যখন হওয়ার আপনারা বহুবার বলেছেন, বিভিন্ন ঈদের পরে বা রোজার পরে এই ধরনের আপনারা বলেছেন, সেদিক থেকেও আপনারা কোনো কিছুর পরে পারেননি। এগুলো যখন একটা সংগ্রাম ছিল, এগুলো তো বলতেই পারে, সেটা অন্য কথা। আমি সে কথা বলার পক্ষে না ব্যক্তিগতভাবে। এগুলো দিনক্ষণ বলে কোনো আন্দোলন হয় না, সরকারের পতনও হয় না। স্বৈরাচারের পতন, এরশাদের পতন যেভাবে হয়েছে, প্রত্যেকটি স্বৈরাচার যারা অগণতান্ত্রিক ভাবে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায়, তারা কোনোদিনও চিরদিন থাকতে পারে না, এই সরকারও থাকতে পারবে না। কথা হচ্ছে, আপনি এটা তো দিনক্ষণ তো বলতে পারবেন না, আন্দোলন কিন্তু অব্যাহত আছে। এই যে করোনার মধ্যে যে বিএনপি নেতা কর্মীরা বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে, এটাও কিন্তু আন্দোলন। আন্দোলন বলতে আপনি কি বুঝেন? এই যে মানুষের ঘরে ঘরে 1,30,00,000 মানুষের বাড়িতে যে বিএনপি নেতা কর্মীরা বাড়িতে ত্রাণ পৌঁছে দিয়েছে, এটাও কিন্তু আন্দোলন। এই যে আমরা কথা বলছি, এটাও কিন্তু আন্দোলন। এই যে মানুষ যে প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়াতে, এটাও কিন্তু আন্দোলন। আন্দোলন তো বহুমুখী আন্দোলন চলছে। এখন কথা হচ্ছে, আন্দোলন মানুষ যখন করতে যাচ্ছে আপনাদের হয়ে বা আপনাদের কর্মীরা, আপনারা কিন্তু তাদের সাথে বা আপনাদের বিভিন্ন যারা অ্যাসপাইরেন্টস ছিল নমিনেশনের, তাদেরকে কিন্তু আসলে এই আন্দোলনরত কর্মীর নেতাদের পাশে পাওয়া যায় না। এটা একটা দুঃখের বিষয়। আমি সেই কথাতে আর বেশি যেতে চাই না। আপনার কাছে এই মুহূর্তে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো, অনেকে জানতে চেয়েছেন আপনার কাছ থেকে, বিশেষ করে আপনি আপনার চেয়ারপারসনের অনেক কাছের একজন মানুষ, বা যেহেতু আপনি স্থায়ী কমিটির সদস্য, আপনার সাথে সরাসরি যোগাযোগ থাকার কথা,
সেক্ষেত্রে উনি কেমন আছে নাম্বার ওয়ান। এর আগে প্রশ্ন যেটা করা উচিত ছিল আমার, সেটা হলো উনার মুক্তির আন্দোলনে আপনাদের তেমন কোনো সক্রিয় ভূমিকা আপনারা রাখতে পারেননি, দলীয়ভাবে রাখতে পারেননি। এখন যেটা হয়েছে, উনি মুক্তি পেয়েছেন ওনার পারিবারিক চেষ্টা যেটা করেছে ওনার পরিবারের সদস্যরা, সেভাবে উনি মুক্তি পেয়েছেন। সেদিক থেকে কিন্তু আপনাদের নিজেদের নেত্রীকেও কিন্তু আপনারা মুক্ত করতে পারেননি রাজনৈতিকভাবে। আপনারা বারবার বলে আসছেন তিনি রাজনৈতিকভাবেই বন্দী ছিলেন, রাজনৈতিকভাবেই উনি জেল কেটেছেন, কিন্তু রাজনৈতিকভাবে আপনারা মোকাবেলাটা করতে পারেননি। এটা লক্ষ লক্ষ নেতা নেত্রীদের অভিযোগ। বিষয়টা হচ্ছে এরকম, নেত্রী কেন জেলে গেছে? নেত্রী জেলে যাওয়ার পেছনে মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে তারা যারা আজকে জোর করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, জনগণের সব মৌলিক অধিকার কেড়ে নিয়ে, সাংগঠনিক অধিকার কেড়ে নিয়ে, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে, যারা আইনের শাসনকে বাইরে রেখে নিপীড়ন, নির্যাতন, গুম খুন, হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করে বসে আছে, ঠিক সেই কারণে কিন্তু নেত্রীকে জেলে যেতে হয়েছে। যে কারণে বাংলাদেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে, সেই কারণে নেত্রীকে জেলে যেতে হয়েছে। যে কারণে বাংলাদেশের মানুষ তার মৌলিক অধিকার হারিয়েছে, সেই কারণে নেত্রীকে জেলে যেতে হয়েছে। এটা কোনো আলাদা কোনো কারণ নেই। ওনাকে জেলে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, ওনাকে জেলে নিয়ে গিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে হলে বেগম জিয়াকে জেলে যেতে হবে। জনগণের সব অধিকার কেড়ে নিতে হলে বেগম জিয়াকে জেলে যেতে হবে। সব অধিকার কেড়ে নিয়ে অব্যাহতভাবে ক্ষমতায় থাকতে হলে বেগম জিয়াকে জেলে যেতে হবে। এটা কোনো আলাদা কোনো বিষয় নেই। ওনার মুক্তি, বাংলাদেশের মানুষের ভোটাধিকার, এটা কিন্তু আলাদা কোনো বিষয় না। এটা কিন্তু একাকার হয়ে গেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়া, মৌলিক অধিকার ফিরে পাওয়া, বেগম জিয়া জেলে যাওয়া আলাদা সেপারেট করার কিছু নয়। ঠিক একইভাবে ওনাকে জেলে যেতে হয়েছে, এবং যে কারণে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হারিয়েছে, বাংলাদেশের মানুষ মৌলিক অধিকার হারিয়েছে, বেগম জিয়াকে সেই কারণে জেলে যেতে হয়েছে, জেলে থাকতে হয়েছে। এটাকে আলাদা করে দেখার সুযোগ নেই। সুতরাং এই ধারা, ওনার মুক্তি, বাংলাদেশের মানুষের মুক্তি, এটা কিন্তু একাকার হয়ে গেছে। আমাদেরকে সেটা মাথায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। উনি এখন কেমন আছেন অনেকে জানতে চেয়েছেন। উনি তো ভালো নাই, ভালো থাকার কোনো সুযোগ নাই। ওনাকে জেলে, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে যাওয়ার পরে যে মানসিক অবস্থায় উনি ভুগেছেন, ওনাকে ওনার চিকিৎসা থেকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, ওনাকে মানসিকভাবে যে নির্যাতন করা হয়েছে, ওনাকে যে বিচার থেকে, সুবিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এরপর তো একটা মানুষ ভালো থাকার সুযোগ নাই। উনি বয়স্ক একজন মানুষ, অসুস্থ, আগে ভাগে ছিলেন, উনি খুবই অসুস্থ, এখনো অসুস্থ, ভালো থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশ যেদিন ভালো থাকবে উনি সেদিন ভালো থাকবে, যেদিন বাংলাদেশ ভালো থাকবে সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো থাকবে। তার আগে উনিও ভালো থাকবেন না। বাংলাদেশের মানুষের যে মনের অবস্থা, সবার যেরকম মনের অবস্থা, আমরা যদি ধরে রাখি করোনা শেষ হয়ে যাবে, এবং ডেফিনেটলি করোনা শেষ হলে পরেই আমাদের এই আলোচনার ফলপ্রসূতা আমরা হয়তো বাস্তবায়ন হবে, না হবে। আমরা ডেফিনেটলি করোনাকেই সাথে নিয়েই কথাগুলি বলছি। করোনা শেষ হয়ে যাওয়ার পর উনি কি আদৌ নেতৃত্বে আসার মতো ওনার শারীরিক সক্ষমতা থাকবে? আপনার কি মনে হয়, বা উনি আসবেন কিনা? ওনার মনোবল এত শক্ত যে ওনাকে, যেখানে স্বৈরাচার এরশাদের সময় অনেকে অনেক নেতৃত্ব কম্প্রোমাইজ করেছেন অনেকভাবে, একমাত্র বেগম খালেদা জিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন থেকেছে, জীবনের ভয় করেন না। এই তো খালেদা জিয়ার কথা বললেন, না এটা বেগম খালেদা জিয়ার অভিযোগ আছে। আপনাদের নেতাদের মধ্যে অনেকেই বর্তমানে কিন্তু সরকারের সাথে একটা অন্যরকম সম্পর্ক করে কিন্তু নিজেদেরকে, সেটার কথা আমার যেহেতু জানা নাই, আমি সেটা বলতে পারবো না। এটা যারা বলছে তারা হয়তো বলতে পারবেন, কিন্তু আমার এরকম কিছু জানা নাই, যেহেতু আমি বলতে পারবো না। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোবল অনেক কঠিন মনোবল। ওনাকে জেলে নিয়ে ওনার মন ভাঙতে পারেন নাই। ওনাকে শারীরিকভাবে অসুস্থ করেছেন, কিন্তু ওনার মনোবল ভাঙতে পারেন নাই। উনি আপসী নেত্রী, উনি গণতন্ত্রের জন্য লড়েছেন, এরশাদের বিরুদ্ধে লড়েছেন, বহুদলীয় গণতন্ত্র, উনি বাংলাদেশে এই সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, এবং এরশাদের পরে
এই বর্তমান বিভিন্ন সরকার এখন যারা আছে তাদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়ে যাচ্ছেন, নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য লড়ে যাচ্ছেন। ওনার মনোবল অসম্ভব শক্তিশালী, সেখান থেকে কোনো সমস্যা নাই। কিন্তু দেশের আপনাদের পরিকল্পনাটা কি আসলে খুব ছোট্ট করে যদি বলেন যে পরিকল্পনা তো ওনার পরিকল্পনা তো এখন বলা যাবে না তো, ওনার আমাদের সময় সব বলে দেবে। আমি তো এগুলো তো আগে ভাগে আমরা রাজনীতিতে এইভাবে কোনোদিন বলা সম্ভব না। যখন যেটা ডিমান্ড করবে সময়, যেটা চাহিদা, সময়ের চাহিদা অনুযায়ী আমাদের দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে, আমাদের তারেক রহমান সাহেব, আপনাদেরকে যে প্রদান নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকলেও আপনারা যে আপনাদের ত্রাণ বিতরণ, আপনাদের বিভিন্ন ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনার দলীয় পক্ষ থেকে অনেক ত্রাণ বিতরণ হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখতে পাই, কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে কেন দেখা যাচ্ছে না, বা তারা দেখায় না কেন? কোনো কারণ আছে? মেইন স্ট্রিম মিডিয়াতে দেখা যায় না। আপনারা যে ত্রাণ বিতরণ কর্মসূচি, আমি তো মিডিয়া, বাংলাদেশের মিডিয়ার কি অবস্থা সেটা তো আপনাদের জানা বেশি দরকার, তাই না? বাংলাদেশের মিডিয়া আজকে কোথায় আছে সেটা, আপনি মিডিয়াতে কাজ করছেন, মিডিয়া কর্মী হিসেবে আপনার জানার কথা। আমি খুব ভালো করে জানেন বাংলাদেশের মিডিয়া সম্বন্ধে, বিদেশে যারা মিডিয়ার উপর রেটিং করে বাংলাদেশ কোথায় অবস্থান আছে, একেবারে তলায় অবস্থান বাংলাদেশে। মিডিয়ার কোনো স্বাধীনতা আছে বাংলাদেশে, এটা কেউ বিশ্বাস করে? মিডিয়ার আজকে সেলফ সেন্সরশিপের মাধ্যমে মিডিয়া চলছে। মিডিয়া হাউসগুলোর অবস্থা কি আমরা সবাই জানি, এবং সাংবাদিকরা নিজেরাই বলে আমরা এখন আর সাংবাদিক নাই, আমরা এখন ম্যানেজার হয়ে যাচ্ছি। ম্যানেজারকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেভাবে সে চলছে। আরেকটা অভিযোগ আছে, কি কভার করবে এটার সিদ্ধান্ত মিডিয়া তো নিচ্ছে না, মিডিয়া কি কভার করবে এটার সিদ্ধান্ত তো অন্য জায়গা থেকে আসছে। সুতরাং আপনি যেগুলো বলছেন, জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আশা, জনগণের যে মিডিয়াতে মাধ্যমে মানুষের কাছে যে জিনিসগুলো পৌঁছে যাওয়ার কথা, সেগুলোতে মিডিয়াতে না আসার কারণে সেগুলো সোশ্যাল মিডিয়াতে স্থান পাচ্ছে। অল্টারনেটিভ মিডিয়া তৈরি হয়ে গেছে, বিকজ মেইন স্ট্রিম মিডিয়া দেখাতে পারছে না বিদায় তারা বাধাগ্রস্ত হচ্ছে, তারা সেলফ সেন্সরশিপ করছে বিদায় অল্টারনেটিভ মিডিয়া এখন তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, অন্যান্য মিডিয়া, অনলাইন। তারা কিন্তু আজকে মানুষের কথাগুলো বলার চেষ্টা করছে। কারণ আপনি যদি এটা তো মিডিয়া এমন একটা বিষয়, এটা সমুদ্রের পানির মতো, আপনি এক জায়গায় বাদ দেবেন, পানি কিন্তু তার পথ খুঁজে নেবে। আপনি বাদ দিয়ে মানুষের মনের কথা বন্ধ করতে পারবেন না। আপনারা আন্তর্জাতিক লবিং ও ফেলিউর হচ্ছেন, অনেকের প্রশ্ন এই ব্যাপারে আপনার মতামত কি? ফেলিউর হচ্ছেন বা আপনারা খুব আন্তর্জাতিক লবিং বলে কিছু ওইভাবে তো কোনো বিষয় না। বিষয় হচ্ছে বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্কগুলি আপনারা ট্রাই করছেন, মাঝে মধ্যে আপনাদেরকে দেখা যাচ্ছে আপনারা মিটিং করছেন, কথা বলছেন, কিন্তু সেরকম ভূমিকা তারা রাখতে পারছেন না। সেটা তো থাকবে স্বাভাবিক। বাংলাদেশের যে মৌলিক বিষয়গুলো, সেগুলো আন্তর্জাতিক যে চার্টারগুলো আমরা সই করেছি ইউনাইটেড নেশনসে, যে মৌলিক অধিকারগুলো, যে ডেমোক্রেসি, গণতন্ত্র, আপনার জুডিশিয়ারির আইনের শাসন, তারপর আপনার ভোটাধিকার, আপনার বাক স্বাধীনতা, আপনার গণমাধ্যমের স্বাধীনতা, এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে সীমিত কোনো বিষয় নয়। এগুলো সারা বিশ্ব, যে আমরা ইন্টারন্যাশনাল যে কনসেনসাস, যে চার্টার আমরা সই করেছি ইউনাইটেড নেশনস, এটা কিন্তু সবাই এখানে অধিকার আছে। এই জন্য বাংলাদেশ সম্বন্ধে আজকে যে কূটনীতিকরা যে বক্তব্যগুলো দিচ্ছেন ঢাকাতে বসে বসে, যদিও বা তাদের সরকারের মোটেই পছন্দ হচ্ছে না এই কথাগুলো, আন্তর্জাতিক মিডিয়াতে যে কথাগুলো আসছে এগুলো, এবং ইউনাইটেড নেশন থেকে সেখান থেকে আসছে, আন্তর্জাতিক মিডিয়ার যে সংস্থাগুলো আছে, আপনাদের সংস্থাগুলো, তাদের কাছ থেকে যে কথাগুলো আসছে, আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা যে কথাগুলো বলছে বাংলাদেশ সম্বন্ধে, সেখানে তো ঘটনাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এর চেয়ে তার বেশি কিছু, এই কথাগুলো যখন আমাদের শুনতে হয় আন্তর্জাতিক ভাবে, এটা বাংলাদেশের ভাবমূর্তি খুবই ক্ষুণ্ণ হয়, আমাদেরও খারাপ লাগে। আমার দেশ তো এটা বাংলাদেশ। জি, আপনাকে তো সবাই জানে, আপনি সবসময়ই দেখা গেছে যে আপনি একটা পরিচ্ছন্ন পোশাক আশাক, পরিচ্ছন্ন কথাবার্তা, পরিচ্ছন্ন শুদ্ধ ভাষা, সঠিক শুদ্ধ ভাষা বাংলাতে, কিন্তু আপনাকে কখনো চট্টগ্রামের মানুষ হিসেবে চট্টগ্রামের কথা বলতে কখনো শোনা যায়নি কোথাও। আপনি আমাদের দর্শক বা আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে চট্টগ্রামের ভাষায় এবং বাংলা ভাষায় আপনি
যদি কিছু চট্টগ্রামের ভাষায় তো আমরা বাড়িতে তো আমরা চট্টগ্রামের ভাষায় কথা বলি, নিজের বাড়িতে আমার ছেলে মেয়েদের সাথে আমরা চট্টগ্রামের ভাষা এখনো ব্যবহার করি। তো সাতগার মানুষের দিক, সাতগার মানুষের হইলে আই রোজার শুভেচ্ছা জানাই, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। যদিও বা খুব বেশি ঈদ আগর মতো গরম সম্ভব হইত না, এরা বেগুন যার বাড়ি করে থাকতো, কিন্তু ঈদের যে আনন্দ, এই যে পরিবেশ এইবার তো এর হইতো না। কিন্তু একখান জিনিস আমার কাছে পরিষ্কার গিয়ে যে ঈদের যে ভাতৃত্ববোধ, যে ভালোবাসা, একে অপরের প্রতি যে টান, ইয়েন কিন্তু গরম বই থাকিলেও আগতুন বেশি বাড়ি গিয়ে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, যে হৃদয়ের টান, মনের টান, ইয়েন কিন্তু আগতুন বহুত বাড়ি গিয়ে এবং আরা গরম বেড়ে দিয়ে আরো বেশি অনুভব করি রাজিয়ে যে আর নেতা কর্মীও করলো সাধারণ মেশিন ঈদ গড়ি যে আনন্দ উৎসব যে পালন করতাম এবার গরিব ফাইতাম না, ইয়েন কিন্তু আর অসম্ভব মন কষ্টদের এবং আর নেতা কর্মীদেরও কষ্টদের। এই একখান দিন আমরা মুক্তভাবে আমরা ব্যাগুনে মিলিমিশি সময় গান হারাইতাম, এবারে হারাইতে পারতাম না। মনের দুঃখ আছে, কিন্তু তারপরেও দোয়া করি ব্যাগুন যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং আগামী দিনে যাতে আরো আবার ব্যাগুনের ভাবে মিলিত ভাবে আর দেশের সামনে বিকেল জিত পারি। আমার কাছে খাঁটি চট্টগ্রামের বলে আমার কাছে মনে হয় না, আমি অনেকটা বুঝতে পেরেছি আপনার কথা। আমরা যদি চাই যে খাঁটি চট্টগ্রাম ভাঁজ দিতে হচ্ছে, কারণ চট্টগ্রামের বাইরে যারা তারাও তো শুনছে, একটু তো ভাঁজ না দিলে বাইরে যারা তারা তো আপনি পারেন তাহলে সেটা বলতে, তাই না? আমরা তো বাসায় চাটগিয়ে কথা বলি। তাই? আচ্ছা আচ্ছা, আমরা তো একদম খাঁটি চাটগিয়ে কথা বলি বাসায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনি এখন খাঁটি বাংলা এবার বললে আমরা বিদায় নিলাম মানুষের কাছ থেকে। যে আমরা সবাই, আমি ঈদের এই রমজানের সময় আপনারা কষ্ট করে এই প্রোগ্রামটা দেখেছেন, সাগর তার উদ্যোগ নিয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা কষ্ট করে দেখেছেন, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সবাই মনের দিক থেকে কেউ শান্তিতে নেই, ভালো নেই, তারপরেও ঈদের শুভেচ্ছা জানাতে হচ্ছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজেকে সংযতভাবে আগামী দিনগুলোর মধ্যে আপনি যাতে থেকে সংযত থেকে যাতে সুষ্ঠুভাবে বেরিয়ে আসতে পারেন, সেটা আমি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে মহামারী এমন একটা পর্যায়ে এসছে, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এই ভাইরাস কবে যাবে আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না। আমাদের হয়তো এই ভাইরাসকে সাথে নিয়ে দীর্ঘ সময়, দীর্ঘ বছর জুড়ে আমাদেরকে চলতে হবে, জীবনের সাথে মিলিয়ে নিতে হবে। সুতরাং এটাকে আমরা এই টেনশন নিয়ে আমরা আরো অন্যান্য শারীরিক সমস্যা না বাড়াই, আমরা নিজেদের রক্ষা করি। যেভাবে স্বাস্থ্য বিভাগগুলি আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে সেভাবে আমাদের নিজেদেরকে আমরা পরিচালিত করার চেষ্টা করি। পাশাপাশি আমরা সামাজিক অন্যান্য যে বিধি নিষেধ এবং সামাজিক যে রীতিনীতি আমাদের জীবন ব্যবস্থা সেভাবে আমরা পরিচালিত করার চেষ্টা করি, কারণ আমাদেরকে সামনে এগোতে হবে। এটাই জীবন, এটাই আমাদের নিয়মে পরিণত হয়ে গেছে। আমি আজকে যে আমাদের মহান অতিথি আমাদের সাথে ছিলেন তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি ফেস দ্য পিপল, এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে অনুষ্ঠানটি আসলে বেসিক্যালি আমি যাদেরকে ইনভাইট করি অনেকটাই তাদেরকে ইন্টারোগেশনের মতোই করি, অনেকটাই ইয়ে করা, কারণ তাদের অবস্থা যদি ক্লিয়ার না থাকে টকশো করে তো লাভ নেই। আমরা আগে নিজেরা যদি সঠিক পথে থাকি তবেই দেশের ভালো করতে পারবো এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই উদ্দেশ্য। আমরা জবাবদিহিতা নিশ্চিত করব বলেই আমাদের এই নাম, আমাদের এই প্রোগ্রামের নামটি হয়েছে ফেস দ্য পিপল। জনগণকে মোকাবিলা করতে হবে এবং গণতন্ত্রের পথকে সমৃদ্ধশালী করতে হবে। এই অনুষ্ঠানের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আবার আজকের বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ। ধন্যবাদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।